হ্যালো আসসালামু আলাইকুম ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার বাগানে এই প্রথম একটা সুন্দরী লাউ ধরা পড়েছে। যেহেতু প্রথম বলে কথা, তো তাকে নিয়ে যদি একটা ভিডিও না বানাই তাহলে কি আর হয়। তো আজকে আমার রেসিপি হচ্ছে ট্রেডিশনাল উপায়ে, মানে নানি দাদিদের স্টাইলে এই লাউয়ের রেসিপিটা শেয়ার করব, এবং সেই সাথে আমাদের বিক্রমপুরের ঐতিহ্য একটা মশলা আছে যার নাম শাক বাটা। তো সেই শাক বাটা দিয়েই এই রেসিপিটা আজকে শেয়ার করব। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। এই যে এটা হচ্ছে গিয়ে আমার সুন্দরী লাউ। তো এখন লাউটাকে হচ্ছে কেটে নিচ্ছি, এবং সেই সাথে গাছ থেকে কিছুটা ছোট বোম্বা মরিচ যে আছে সেগুলো হয়েছে, তো সেগুলো কেটে নিয়েছি। আর লাউটাকে কি বলবো, দেখে এত মায়া লাগছিল, এটা কাটতেই মন চাচ্ছিল না। মন চাচ্ছিল যদি এটাকে শোপিসে রেখে দিতে পারতাম তো ভালো লাগতো। যাই হোক, সেটা তার পসিবল না। তো এখন লাউ থেকে হচ্ছে গিয়ে আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর লাউয়ের এই খোসা দিয়ে কিন্তু খুবই মজার একটা ভাজি তৈরি করা যায়, তো সেটা অন্য একটা সময়ে শেয়ার করব। আজকে লাউ রান্নাটা দেখাই। তো লাউটাকে মানে খোসা ছাড়িয়ে তারপর আমি এটাকে ধুয়ে নিয়েছি। এখন এর মিডল বরাবর কেটে নিলাম, এবং সামনের দিকটা যেহেতু চিকন থাকে সেটাকে আলাদা করে নিলাম। আর পিছন দিকটাকে আমি এরকম 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এটাকে কিউব করে কেটে নিচ্ছি। লাউটা আমি আজকে কাটি কালকে কাটি করে করে আর কি একটু দেরি করে ফেলছি, তো যার কারণে এর ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো একটু বড় হয়েছে, তবে এখনও এই বিচিগুলো মানে লাউটা বুড়ো হয়নি। তো এই বিচিগুলো দেখে তো আমার লোভ লেগে গেল। তো এই লাউয়ের বিচির ভর্তা কিন্তু অসম্ভব মজার, আম্মু তৈরি করতো, এত মজা লাগতো, উফ। তো আজকে এই বিচিগুলো দেখে আমি এগুলোকে এখন আলাদা করে রাখলাম কিছুটা, আর সেই সাথে কিছুটা লাউও নিয়েছি, এটা আমি পরে ভর্তা করে খাবো। তো এছাড়া এর মধ্যে সবগুলো লাউ কাটা হয়ে গিয়েছে। এখন এই লাউ রান্নাতে একটা স্পেশাল মশলা ইউজ করব। এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের থেকে অর্ধেকটা নিয়েছি, ছোট বড় মিলিয়ে 6-7টি রসুন কোয়া নিয়েছি, আর 3টি কাঁচামরিচ। তো এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি কালো সরিষা এবং হলুদ সরিষা দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ করে 2 বার দিয়েছি, তার মানে এখানে 1 চা চামচ কালো সরিষা এবং 1 চা চামচ হলুদ সরিষা আছে। তো এর মধ্যে এখন কিছুটা পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে রান্নার প্রসেসে চলে আসছি। তো রান্নার জন্য একটি পাত্রের মধ্যে আমি 1/4 কাপ করে 2 বার দিয়েছি সরিষার তেল। আমি এখানে টোটাল হাফ কাপ সরিষার তেলটা ইউজ করেছি। আপনার সরিষা তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে যদি নানি দাদিদের সেই ট্রেডিশনাল স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই এর মধ্যে সরিষা তেলটা ইউজ করবেন। আর সেই সাথে আমি এখানে কিছুটা আস্ত গরম মশলা যেমন তেজপাতা, দারচিনি, লং, এলাচ এগুলো দিচ্ছি। যেহেতু আজকের লাউ রান্না আমি মুরগি ইউজ করব, তাই আমি গোটা মশলাগুলো দিচ্ছি। তবে লাউ রান্নায় কিন্তু কখনই গরম মশলার গুঁড়ো ইউজ করবেন না। আর চিংড়ি দিয়ে যদি লাউ রান্না করেন তাহলে এই যে গোটা মশলাগুলো দিলাম এগুলোর কোনোটাই ইউজ করবেন না। তো এখন আমি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে তারপর এটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি এর মধ্যে যেই সরিষা বাটা পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম তো সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। সেই সাথে আমি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। মনে রাখবেন লাউ রান্নাতে কিন্তু হলুদের গুঁড়োটা খুবই কম ইউজ করা হয়, এর চেয়ে আর বেশি দিবেন না। আর এখানে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। তো সব কিছু একটু মিক্স করে নিয়ে এখন মশলাটা যেন পুড়ে না যায়, তো ব্লেন্ডারের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম। তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো তেল উপরে ভাসা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তেলটা এখন উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে হচ্ছে গিয়ে চিকেন অ্যাড করব। তো আমি এখানে মানে হাড়, গলা এগুলো সব কিছু সহই একটা ছোট সাইজের চিকেন নিয়েছি, এখানে প্রায় 500 গ্রামের মতো আছে। তো মাংসগুলো দিয়ে এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে দিয়েছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন এটাকে আবারও নেড়ে দিয়েছি।
এবং আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এভাবে করে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে হচ্ছে গিয়ে সেই কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের জন্য স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে এটাকে খুব বেশি একটা নাড়াচাড়া করা যায় না, তো হালকা একটু নেড়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখা যাবে লাউটা কিছুটা একটু নরম হয়ে এসেছে, একটু কমে এসেছে। আবার ওইটাকে ঢেকে দিব যাতে করে এই লাউটা আস্তে আস্তে আর কি সিদ্ধ হয়। এইভাবে করে 15 মিনিট পর পর আমি লাউটাকে একটু নেড়ে দিয়েছি। আমার এখানে লাউটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগেনি এবং এই লাউ রান্নাতেও আমি কোনো রকম পানি অ্যাড করিনি। যদি লাউটা একটু বুড়ো টাইপের হয়ে থাকে তাহলে কিন্তু লাউ এই রান্নাতে আপনারা একটু পানি অ্যাড করবেন, এতে করে লাউ সিদ্ধ হয়ে যাবে। আর যদি এরকম কচি লাউ হয়ে থাকে তাহলে লাউ সিদ্ধর জন্য আর কোনো পানির প্রয়োজন হয় না। এই লাউ থেকে অনেকটা পানি ছেড়ে দেয় এবং সেটা দিয়েই এই লাউটা সিদ্ধ হয়ে যায়। তো লাউটা এখানে সিদ্ধ হতে থাকুক। অন্যদিকে হচ্ছে গিয়ে আমি শাক বাটাটা তৈরি করে নিচ্ছি। এই শাক বাটা হচ্ছে গিয়ে আমাদের বিক্রমপুরের একটা ম্যাজিক একটা মশলা। এই শাক বাটার কারণে যে কোনো রান্নার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। তো শাক বাটার জন্য লাগবে হচ্ছে বেশ কিছু রসুন। আমি এখানে দুটো যে আস্ত রসুন থেকে এটাকে ছেঁচে এর রসুনগুলো আর কি রসুনের কোয়াগুলো আলাদা করে নিচ্ছি। একটু ছেঁচে নিলে এর খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় এবং খোসা ছাড়ানোর পর এটাকে ধুয়ে আবারও হালকাভাবে একটু ছেঁচে নিচ্ছি, এতে করে এটা খুব সহজেই কুচি করে কাটা যায়। তো ভালোভাবে কুচি করে কেটে আমি এটাকে এক সাইডে রেখে দিলাম। এখন চুলায় একটি পাত্রের মধ্যে আমি 1/4 কাপ করে টোটাল হাফ কাপ সরিষার তেল নিয়েছি এবং সেই সাথে 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। আপনারা সরিষা তেলের পরিবর্তে শুধুমাত্র সয়াবিন তেল দিয়েও এটা তৈরি করতে পারবেন। তো এখন আমি এর মধ্যে 6-7টি আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দুটো তেজপাতা ছোট করে ছেড়ে দিলাম। তেজপাতা আর মরিচটা হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং সেই রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে এই পেঁয়াজ এবং রসুন হালকা ব্রাউন কালার টাইপের হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এটা বেরেস্তা করে একদম বেশি ডার্ক ব্রাউন কালার করা যাবে না। যখন এই যে এরকম হালকা ব্রাউন কালার টাইপের হয়ে আসবে তখন আমি এর মধ্যে এই আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1/3 কাপ। তো জিরাটা দেওয়ার পর এখন আরও প্রায় 5-7 মিনিট এই পেঁয়াজ রসুনের সাথে এটাকে ভেজে নিব। তো যখন এই ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে এটাকে চুলা অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর যদি মনে হয় যে পেঁয়াজ রসুন এগুলো বেশি ভাজা হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অন্য একটা পাত্রের মধ্যেও তুলে রাখতে পারেন। আমার এখানে পেঁয়াজ রসুন যেহেতু খুব একটা পুড়ে যায়নি তাই আমি চুলার মধ্যে রেখে এটা ঠান্ডা করে নিয়েছি। তো এরপরে আমি এটাকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, সেই সাথে পাত্রের মধ্যে পানি দিয়ে সে পানিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে একদম ভালোভাবে পেস্ট করে নিব। ভালোভাবে এই যে ব্লেন্ডারে পেস্ট করা হয়ে গেলেই এই শাক বাটা হচ্ছে গিয়ে রেডি। যদিও ট্রেডিশনাল উপায়ে শাক বাটাটা পাটায় পুতায় পিষে এটা তৈরি করা হয়, বাট আমরা শর্টকাটে হচ্ছে গিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নেই। তো যাই হোক, এখন এই শাক বাটাটা আপনারা কিন্তু চাইলে নর্মাল ফ্রিজে প্রায় 7 থেকে 10 দিনের মতো এইভাবে করেই বক্সে ভরে রেখে দিতে পারেন। আবার সেই সাথে আপনারা ডিপ ফ্রিজেও এরকম জিপার ব্যাগ বা বক্সের মধ্যে ভরেও আপনারা রেখে দিতে পারেন। আর এই শাক বাটাটা শুধুমাত্র এই লাউয়ের রেসিপি না, এটা যে কোনো রেসিপির মধ্যে দিলে সেই রেসিপির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা আমাদের বিক্রমপুরের খুবই স্পেশাল একটা ম্যাজিক মশলা। আমার দাদুকে আমি দেখেছি, সেই সাথে আমার নানুকেও দেখেছি যে শাক বাটাটা তৈরি করে ওনারা প্রত্যেকটা রান্নায় দিত। সেই সাথে আম্মুকেও দেখেছি এবং আব্বু তো স্পেশালি লাউ রান্না করলে শাক বাটাটা দিতে হবেই, মাস্ট, তা না হলে হবে না। যাই হোক, এখন দেখাচ্ছি শাক বাটাটা কীভাবে আর কি রান্না ইউজ করতে হয়। তো এখান থেকে আমি 1 চা চামচের মতো শাক বাটাটা নিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে এটাকে একটু নরম প্যাক টাইপের আর কি পেস্ট তৈরি করে নিলাম। আর অন্যদিকে এখানে কিন্তু লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নার এটা একদম শেষ পর্যায়ে। তো এখন এই যে নরম শাক বাটার যে পেস্টটা আছে, তো
তো সেটা এখন আমি লাউয়ের চারপাশে এটাকে ছড়িয়ে দিচ্ছি। প্রয়োজনে এই ঝোল থেকেও কিছুটা এই ঝোল বাটির মধ্যে নিয়ে কেচে কুচিয়ে একদম ভালোভাবে দিতে হবে। এক ফোঁটাও এই মশলা ওয়েস্ট করা যাবে না। আর এখানে দিচ্ছি হচ্ছে কিছুটা আস্ত কাঁচা মরিচ আর আমার বাগানের 2টো বোম্বো মরিচ। এখন একটু আলতো করে হালকাভাবে মিক্স করে দিলাম আর এরপরে এটাকে ঢেকে দিয়েছি আর 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখন এই লাউ রান্নাটা পুরোপুরি ডান। লাউ কিন্তু এই যে দেখুন সিদ্ধ হয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। শাক বাটার ফ্লেভার, বোম্বো মরিচের ফ্লেভার সব কিছু মিলিয়ে উফ, এই লাউ রান্নার রেসিপিটা এত মজার হয়েছে যা বলার বাইরে। আমার আব্বুকে দেখতাম যেদিন লাউ রান্না হয় তার পরের দিন সে এই লাউ রেসিপি দিয়ে রুটি বা মুড়ি দিয়ে খেত, খুব তৃপ্তি নিয়ে খেত। ঝোলটা দেখুন কি সুন্দর ঘন হয়েছে। এটা দিয়ে তো মুড়ি মাখা বলেন, রুটি বলেন, ভাত বলেন সব কিছুর সাথে যায়। আমার আজকের রেসিপিটা ফলো করে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে আপনাদের কাছেও আশা করছি খুব ভালো লাগবে রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।